নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। আইনের দরবার ছেড়ে এবার রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার গেরুয়া শিবিরের পতাকা তুলে নিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। যোগ দিলেন বিজেপিতে। যোগদানের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, আজ থেকে একেবারে নতুন জগতে পা রাখলাম। দলের শৃঙ্খলবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করব। লোকসভা ভোটে কোন আসন থেকে তিনি লড়াই করবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মনে করা হচ্ছে তমলুক থেকেই লড়াই করতে পারেন প্রাক্তন বিচারপতি। भारत माता की जय, भारत माता की बीजेपी দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই। এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ অবধি কোনো বিচারপতি নিজের চেয়ারকে রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দেয়নি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে মন্তব্য করলেন মন্ত্রী পার্থ ভৌমিক। বড় কথা হচ্ছে নিরপেক্ষ চেয়ারে পার্টিবাজি করেন তার মতো অবিবেচক, অশিক্ষিত এবং ধান্দাবাজ কথাটা বলাটা সহজই হবে না। যে যিনি নিরপেক্ষ চেয়ারটাকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি চরিতার্থ করার। আজ অবধি কোনো বিচারপতি এরমভাবে নিজের চেয়ারকে কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দেননি। উনি যা করেছেন সবার ভালো মানুষের অধিকার আছে। উনি যদি বিচারকের চেয়ারে বসে উনি যে কথাগুলো বলেছেন, বাইরে এসে উনি একই কথা বলছেন, তখন উনি বলতেন এটা আমার অবজারভেশন। এখন সেটাই রাজনৈতিকভাবে বলছে। একটা সময় বিচারকের আসনে বসে উনি রাহুল গান্ধী সম্পর্কে কি কথা বলেছেন, আজকে বাইরে এসে বলছেন গান্ধী পরিবার, আমি পরিবারতন্ত্র মানি না। তার মানে উনি যখন চেয়ারে ছিলেন যে কথা বলতেন বাইরে একই কথা বলছেন। তার মানে ওনার রাজনৈতিক সত্তাটা বিচারকের আসনে বসাকালীনই ছিল, সেটা ওনার কথাই এস্টাবলিশ। রাজ্য মন্ত্রিসভার বৈঠককে ঘুরিয়ে উঠল শাহজাহান এবং অভিজিৎ প্রসঙ্গ। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সরাসরি না হলেও কিছুটা ঘুরিয়েই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উঠল শেখ শাহজাহান এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ। সূত্রের দাবি, বুধবার বৈঠকের পরে আইনমন্ত্রী মলয় ঘটক উল্লেখ করেন শেখ শাহজাহানের বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাও তাকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই প্রসঙ্গেই বিস্ময় প্রকাশ করে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, প্রাক্তন এক বিচারপতিও সুবিধাবাদীর মতন কাজ করেছেন। তার নিশানা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে ছিল তা মনে করছেন বিশ্লেষকদের অনেকে। অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতিতে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া হয়েছিল বলে দাবি করেছিলেন বিতর্কিতভাবে নিযুক্তদের আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই সুরেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে একটি আবেদনপত্র জমা দিয়েছেন বিশ্বলক্ষ্মী সরেন নামে এক বিতর্কিতভাবে নিযুক্ত শিক্ষাকর্মী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হওয়ায় সিবিআই তদন্ত খারিজ করার আর্জি জানিয়েছেন তিনি। আদালতের খবর, বিচারপতি পদে থাকার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বিরোধী দলের নেতাদের মন্তব্যকে হাতিয়ার করা হয়েছে ওই আবেদনে। বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে কোর্টে সওয়াল জবাব হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসসি নিয়োগ মামলায় বিচারপতি অভিজিতের সমস্ত নির্দেশ খারিজের আর্জি হাইকোর্টে। সওয়ালে কল্যাণ।
এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশ খারিজ চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হলো চাকরিচ্যুতদের একাংশের তরফে। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় একাধিক নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইগুলি খারিজের জন্য এবার সওয়াল করতে পারেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিজিতের নির্দেশের ফলে চাকরি হারানোদের একাংশ কলকাতা হাইকোর্টে আবেদন করেছে। তাদের পক্ষে তিনি নিজেই সওয়াল করবেন। মঙ্গলবার দুপুরে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই বুধবার আবেদন জানানো হয়েছে হাইকোর্টে। আবেদনে বলা হয়েছে, বিচারপতির পদে থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিরপেক্ষ বিচার করেননি, তার নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্য জড়িয়ে ছিল। তাছাড়া বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশগুলি দিয়েছিলেন সেগুলির কোনো গ্রহণযোগ্যতা নেই, তাই সেই নির্দেশগুলি খারিজ করা হোক। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদি ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে বিচারপতি হিসেবে অভিজিতের নির্দেশে চাকরি হারানোদের একাংশের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুলছুট পড়ুয়াদের নিরাপত্তা সুরক্ষিত করতে ছাত্রছাত্রীদের জন্য এবার ডিজিটাল কার্ড পরিষেবা চালু করল মাদ্রাসা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসার অভিনব উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৯৫০ জন ছাত্রছাত্রী রয়েছে সেখানে। দীর্ঘদিন ধরেই স্কুল কর্তৃপক্ষের কাছে অভিভাবকদের অভিযোগ আসছিল, ছেলে মেয়েরা বাড়ির থেকে বেরোলেও তারা সঠিক সময় বাড়ি ফিরছে না, এমনকি স্কুলে আসার নাম করে তারা অন্যত্র চলেও যাচ্ছে। আর সেই সমস্যার সমাধান করতে এবার ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল কার্ডের পরিষেবা শুরু করলো স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীরা স্কুলে ঢোকার সময় স্কুল গেটের বাইরে এই কার্ড টাচ করলে তার ছবি, নাম সহ শিক্ষকদের কম্পিউটারে নথিভুক্ত হবে কোন সময় পড়ুয়া স্কুলে ঢুকছে। পাশাপাশি অভিভাবকদের কাছেও একটি মোবাইল ফোনে মেসেজ চলে যাবে, নিশ্চিন্ত হতে পারবেন পরিবারের সদস্যরাও। একইভাবে স্কুল ছুটির পর সেই ডিজিটাল কার্ড একইভাবে টাচ করলে কখন স্কুল থেকে বেরোচ্ছে পড়ুয়া তাও জানা যাবে। হ্যাঁ, আমি এখানে আসার পরে দেখেছি যে এখানকার কিছু বাচ্চারা, স্টুডেন্টসরা স্কুলে আসার নাম করে অন্য কোথাও যাচ্ছে এবং তারা আদৌ কোথায় যাচ্ছে, স্কুলে আসছে কি আসছে না, এটার সঠিক গতিবিধিটা আমরা লক্ষ্য করতে পারছিলাম না। তো সময়টা খারাপ, এই চিন্তা করেই আমরা বিষয়টা ম্যানেজিং কমিটিতে উত্থাপিত করি। ম্যানেজিং কমিটির মাননীয় সভাপতি শ্রী জগন্নাথ মণ্ডল আমার পাশেই আছেন। তারাও বিষয়টি নিয়ে লক্ষ্য করেন, গুরুত্বের সাথে আমরা আলোচনা করি এবং সর্বসম্মতিত আমরা এই সিদ্ধান্তটাই নিই যে আমাদের যত স্টুডেন্টস আছে তাদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম যদি আমরা চালু করতে পারি তাহলে তাদের স্কুলে আসার গতিবিধির উপরে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। আর এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমটা কি হয়েছে, বাচ্চারা যখন আসবে স্কুলে তখন তাদের যে কার্ড আছে সেই কার্ড ডিভাইস আছে, ডিভাইসে টাচ করলে তাদের বাবা কিংবা মায়ের ফোনে SMS চলে যাবে যে তাদের বাচ্চা স্কুলে এসেছে। আবার যখন তারা চলে যাবে, যখন সেই কার্ড বা ডিভাইসে টাচ করবে তাদের বাবা মায়ের ফোনে SMS চলে যাবে যে তাদের বাচ্চা চলে গেছে। এখানে বাচ্চাটির ওপরে সার্বিক একটা নিরাপত্তা আমরা লক্ষ্য করেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। পানীয় জলের সংকট বেঙ্গালুরুতে। পরিস্থিতি এতটাই খারাপ যে বাইরে থেকে এক বালতি জল কিনতে গুনতে হচ্ছে হাজারখানেক টাকা। পানীয় জল তো বটেই, দৈনন্দিন কাজের প্রয়োজনীয় জলের জন্য হাহাকার পড়ে গিয়েছে গোটা বেঙ্গালুরুতে। পরিস্থিতি এতটাই খারাপ যে বাইরে থেকে এক বালতি জল কিনতে গুনতে হচ্ছে 1000 থেকে 2000 টাকাও। কোনো কোনো ক্ষেত্রে সেই দামও ছাড়িয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরেই বেঙ্গালুরুতে এমনই জল যন্ত্রণার ছবি উঠে আসছে। শহরের বেশিরভাগ নলকূপ শুকিয়ে যাওয়ায় জলের জন্য হাহাকার আরও বেড়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। সেই চাহিদা মেটাতে বাইরে থেকে জল কিনতে গিয়েও দামের কারণে নাভিশ্বাস উঠছে স্থানীয় বাসিন্দাদের। শহরের আবাসন কর্তৃপক্ষগুলি নোটিশ জারি করে বাসিন্দাদের আগেই জানিয়ে দিয়েছেন কোনোভাবেই জলের যেন অপচয় না হয়। শুধু তাই নয়, প্রত্যেকদিন 20% জলের খরচ কম করতে হবে।
কেউ যদি এই নিয়ম না মানেন তাহলে তাকে 5,000 টাকা জরিমানা দিতে হতে পারে। ফলে আরও বিপাকে পড়ছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, কোনো কোনো জায়গায় জলের ট্যাঙ্কার আসছে ঠিকই, কিন্তু সেই ট্যাঙ্কারের আসার খবর পেতেই জল নেবার হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। ফলত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। আর শুধু তাই নয়, এমন পরিস্থিতিতে দীর্ঘ লাইনও পড়ছে। ফলে অনেকেই জল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। আবার কখন ট্যাঙ্কার আসবে, আদৌ আসবে কিনা, সেই অনিশ্চয়তা নিয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। পাট্টা নাগেরের এক বাসিন্দা জানিয়েছেন তাদের এলাকার পরিস্থিতি শোচনীয়। জলের জন্য হাহাকার করছে লোকজন। তার অভিযোগ, এমন পরিস্থিতিতে প্রশাসনের কেউই এসে সমস্যার খোঁজ নিচ্ছেন না। যদিও প্রশাসনের তরফে একটি ট্যাঙ্কার আসছে, এক পাত্রের বেশি জল নিতে দেওয়া হচ্ছে না। আরও এক বাসিন্দার কথায়, ঘরে স্নান করার জলটুকুও নেই। এক বালতি জল দিয়ে পরিবারের 5 জনের কাজ চালাতে হচ্ছে। সেখানকার বাসিন্দাদের দাবি, 3 মাস ধরে জলের সমস্যা চলছে, কিন্তু গত কয়েকদিন ধরে সেই পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে। I am in this locality from 2015. So for last 2 summers, it's very horrible for us. So I stay in nearby apartment. We have about 100 flats, which are 2 blocks consisting 50-50 flats. So every summer we have a challenge, and we need to restrict ourselves. We need to be without water for few days or few hours. So where we need to cut down, and again we need to fill the tanks. I am in this locality from 2015. So for last 2 summers, it's very horrible for us. So I stay in nearby apartment. We have about 100 flats, which are 2 blocks consisting 50-50 flats. So every summer we have a challenge, and we need to restrict ourselves. We need to be without water for few days or few hours. So where we need to cut down, and again we need to fill the tanks. And during summer the tankers are very costlier. So now the regular guy who comes for us, he used to charge 600-500. Now he is asking 800-900 rupees. Whereas for others, again he asks 1,500-1,600. So that's a challenge that we are facing as of now, and we are still in the month of March, first week now. So we have 2 more months to run this crisis. So we need to see how it goes. Saw in news, so where BBMP has come up with a website where all tanker owners must register their details to fix the price. So firstly, that is very important. See, today I'm in position to pay. Tomorrow I may not be able to pay that tanker what they are demanding. So the price should be common for everyone. Secondly, they need to think on alternate sources where waters are available within levels. They need to drill the borewell and provide for common houses. First thing that we all notice is the individual houses' boreholes have dried up. So including my house over here, and the neighbors on the left and right as well. So we had to resort to this public borewell. That also dried up after a few months. This was around September, October last year. So that has also dried up now. And we had to resort to calling these guys who supply tractor. And there also it's yeah. And because of the demand supply issues, people are willing to pay any price, and typically these guys supply to the apartments because they are willing to give up to 1,500. So we kind of lose out in that bidding process. So I'm currently paying between 1,000 and 1,200 per tractor, and it lasts me about 7-8 days. I don't know, maybe they could make it a fair play, because if middle class is suffering, then obviously think about the plight of poor people as well. So maybe they need to pool the resources together and make it a level playing field, like something like a online portal where we can book, and so that everybody can pay the same price, not having to fight between us for this. The water crisis in Bengaluru is becoming more serious by the hour. Unfortunately, the state government had all information available with them. Experts had warned the government. Geologists, meteorologists, officials in the government had all indicated to the government that the monsoons will be failed. There is a severe water crisis that Bengaluru is staring at. Despite these warnings, the government did not take any action preemptively. Today, the drinking water crisis in the city has become severe. Literally hundreds of apartments complexes, hundreds of areas do not even have a single drop of drinking water available. Close to 50% of the city's borewells have dried up. And today the government is trying to say that they will take over the tankers. And by taking over the tankers, they are also disrupting an already existing supply chain and further contributing to increasing the problem. Today I met with the chairman of BWSSB, asked him what are the steps the government is taking. We also offered a few suggestions. One of the few things that we suggested was that there are many industrial complexes in Bengaluru, lot of water that is used for construction activity. So all of these bulk users
must be supplied with treated water for non-potable use, and drinking water must be sparingly used and must be adequately redistributed in areas where there is need and shortage. হাই নিউজ নেট। লোহিত সাগরে ফের হামলা হুতির, বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হানায় হত ৩, উদ্ধারে ভারতীয় নৌবাহিনী। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী বুধবার এই হামলায় ৩ নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬ জন। ক্ষেপণাস্ত্র হামলার পরে এই জাহাজটিতে আগুন ধরে যায়। নাবিকদের উদ্ধার করতে ছুটে যায় আমেরিকার একটি যুদ্ধজাহাজ এবং ভারতীয় নৌসেনা। তবে জাহাজে ঠিক কতজন নাবিক এবং কর্মী ছিলেন তা এখনো স্পষ্ট নয়। একটি সূত্রে দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার সময় জাহাজে মোট ২৩ জন ছিলেন। হুথির ক্ষেপণাস্ত্র হামলার কথা প্রথম প্রকাশ্যে আনে আমেরিকার সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ড। জানা যায় বার্বাডোসের পতাকাবাহী এবং লাইবেরিয়ার একটি সংস্থার মালিকাধীন ট্রু কনফিডেন্স নামের ওই জাহাজে হামলা চালানো হয়। হামলাটি চালানো হয় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অংশ থেকেই। জাহাজটিতে ফিলিপিন্সের ১৫ জন, শ্রীলঙ্কার ২ জন এবং ভারতের ১ জন নাগরিক ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। হামলার নেপথ্যে যে হুথি রয়েছে এই বিষয়ে গোড়া থেকেই সন্দেহ না থাকলেও পরে নিজেরাই দায় স্বীকার করে বিবৃতি দেয় বিদ্রোহী গোষ্ঠীটি। হুথির বিবৃতিতে বলা হয় ইয়েমেনের এডেন বন্দর থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে নিখুঁত লক্ষ্যে হামলা চালানো সম্ভব হয়েছে। হুথির তরফে এও দাবি করা হয়েছে যে হামলা চালানোর আগে জাহাজটিকে সতর্ক করেছিল তারা, কিন্তু সেই সতর্কতা নাকি উপেক্ষা করা হয়। কিন্তু কেন এই জাহাজটির উপর হামলা চালানো হলো তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে হামলার সম্ভাব্য কারণ হিসেবে যে বিষয়টি উঠে আসছে তা হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি সংস্থা আগে ট্রু কনফিডেন্স নামের জাহাজটির মালিক ছিল। হুথির আমেরিকা বিরোধী অবস্থান থেকে এই হামলা হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। গত অক্টোবর মাসে ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পরেই লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে হুথি। তাদের বক্তব্য, প্যালেস্তাইন জুড়ে ইসরায়েলের গণহত্যা বন্ধ না হলে এবং যুদ্ধবিরতির পথে না হাঁটলে তারা লোহিত সাগরের জলপথকে অশান্ত করেই রাখবে। গোড়া থেকেই হুথিকে সমর্থন করে আসছে ইরান। মাঝে আমেরিকা সহ পশ্চিমের ৭টি দেশ একজোট হয়ে হুথির ডেরায় পাল্টা হামলা চালিয়েছিল, তবে তা তো খুব একটা ফলপ্রসূ হয়নি। বুধবারের ঘটনাই তার প্রমাণ। হাই নিউজ নেটওয়ার্ক। মলদ্বীপের মতো ভারত বিরোধী প্রচার বাংলাদেশও, নেপথ্যে কি অন্য রাষ্ট্রের ইন্ধন? কি ভাবছে নয়াদিল্লি? মলদ্বীপে যখন ভারতকে তারাও প্রচার তুঙ্গে, একই সময় বাংলাদেশেরও একটি অংশ ভারত বিরোধিতায় গলা চড়াতে শুরু করেছে। প্রতিবেশী বলয় এই ঘটনার অভিঘাতকে কিছুটা আশঙ্কার চোখে দেখছে বিদেশ মন্ত্রক। আর তাই ঢাকায় ভারত বিরোধী সুর প্রকট হওয়ার পেছনে যেসব কারণকে সামনে নিয়ে আসা হয়েছে তাকে প্রশমিত করতে কোমর বেঁধেছে ভোটের মুখে দাঁড়ানো মোদী সরকার। কূটনৈতিক সূত্রের দাবি, জানুয়ারির নির্বাচনে যারা শেখ হাসিনা তথা আওয়ামী লীগের বিরোধিতা করেছিল তাদের একটি বড় অংশ ভারত বয়কট প্রচারে গলা মিলিয়েছে। নয়াদিল্লি মনে করে এর পেছনে কোনো সংগঠিত শক্তি বা রাষ্ট্রের ইন্ধন রয়েছে। ভারতের বাজারে পেঁয়াজের যোগানের সংকট এবং তার দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় মোদী সরকার রপ্তানিতে হ্রাস টেনেছিল। গত বছর থেকে দুই বন্ধু রাষ্ট্র বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরশাহীকে পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেয় ভারত। বিষয়টি নিয়ে বারবার আবেদন জানান হাসিনার মন্ত্রী এবং সরকারি কর্তারা। সম্প্রতি সেদেশে ভারত বিদ্বেষের যে ঢেউ তৈরি হয়েছে সে কথাও বিদেশ মন্ত্রকের অজানা নয়। তাই রমজান এবং ঈদের আগেই ৫০,০০০ টন পেঁয়াজ ঢাকাতে পাঠিয়েছে দিল্লি। গত মাসেই ঢাকার পান্থপথ অঞ্চলের কিছু দোকানে ভারতীয় পণ্য তুলতে অস্বীকার করে, অথচ সেখানে ভারতীয় পণ্যই বেশি রাখা হয়। ঢাকা, চট্টগ্রামের অনেক দোকানদার এবং কর্মী বলেছেন ভারতের তৈরি রান্নার তেল, প্রক্রিয়াজাত খাদ্য, প্রসাধনের সরঞ্জাম এবং জামা কাপড়ের বিক্রি কিছুটা কমেছে। দেশের বাইরে আত্মগোপন করে থাকা জামাতে ইসলামী, বিএনপির কট্টর সমর্থক অনেক বাংলাদেশি ব্লগার অনলাইনে ভারত বিরোধী প্রচার তুঙ্গে নিয়ে গেছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পরেই সেই পোস্টগুলি বাড়তে থাকে। সূত্রের খবর, ভারতীয় পণ্য বয়কটের ডাককে সমর্থন করেছিল বিএনপি ও তাদের ১২টি সমমনা দল। কূটনৈতিক শিবিরের মতে এর ফলে ভারত থেকে বাংলাদেশের রপ্তানিতে যে বড় ধাক্কা লেগেছে তা নয়, কিন্তু প্রতিবেশী বাংলাদেশে এমন ভারত বিরোধী উত্তাপ নয়াদিল্লির চিন্তা বাড়িয়েছে। এর পেছনে একটি নির্দিষ্ট নকশাও দেখছে নয়াদিল্লি। পাকিস্তান এবং বাংলাদেশের পাকিস্তানপন্থী শক্তি এই প্রচারের পেছনে রয়েছে বলে মনে করছে দিল্লি। বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে অতীতে বিএনপি জমানায় ইসলামাবাদ লাগাতার সন্ত্রাস পাচার করেছে ভারতে। বাংলাদেশের ভূকৌশলগত অবস্থানকে নাশকতার কাজে লাগিয়েছে আইএসআই। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে প্রতিশ্রুতি দেন বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী সন্ত্রাসের কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। দিল্লি বারবার স্বীকার করেছে প্রতিশ্রুতি পালন করেছেন হাসিনা। বাংলাদেশে ভারত বিরোধী আবহাওয়া তৈরি করার সুযোগ পেলেই আইএসআই ছেড়ে দেবে না বলেই মনে করছে নয়াদিল্লি। অন্যদিকে টানা ৪ বার ক্ষমতায় আসার পরে বিএনপির বাংলাদেশ সরকারের উন্নয়নের মুখ্য শরিক ভারতকে নিশানা করছে বলে ব্যাখ্যা দিয়েছে বিদেশ মন্ত্রকের সূত্র।
বাংলাদেশের সমাজ ঐতিহ্যগতভাবেই মৌলবাদী এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর ভারত তাড়ার প্রচার থেকে অনুপ্রাণিত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস সূত্রে বলা হয়েছে, ভারত আচমকায় পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অসুবিধা হয়েছে বটে, তবে কূটনৈতিক স্তরে এমন মেকানিজম তৈরির জন্যই সাউথ ব্লকের সঙ্গে আলোচনা এগোচ্ছে যাতে এই পরিস্থিতি তৈরি না হয়। এক কর্তার কথায় ভারতের সঙ্গে আলোচনা চলছে, ভারতের কাছে অনুরোধ পেঁয়াজ, চিনি, গমের মতন কিছু পণ্যের নির্দিষ্ট পরিমাণ যাতে প্রতি মৌসুমে বাংলাদেশে যায় সেই মেকানিজম চূড়ান্ত করা। তাহলে কেউ এই নিয়ে রাজনীতি করতে পারবে না। হাই নিউজ নেটওয়ার্ক। এলাহিভাবে বিয়ের পর রিসেপশন কিভাবে অ্যারেঞ্জ করলেন কাঞ্চন শ্রীময়ী, দেখুন। বিয়ের মতোই এলাহিভাবে সারলেন রিসেপশন। কাঞ্চন শ্রীময়ীর রিসেপশনেও দেখা গেল এলাহি আয়োজন। পার্ক স্ট্রিটের এক বিলাসবহুল ব্যাংকোয়েতে বসেছিল রিসেপশনের আসর। বুধবার সন্ধে থেকেই ভেন্যুতে ছিল তারকাদের ভিড়, ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। তবে মিসেস মল্লিকের সাজসজ্জায় ছিল বিশেষ চমক। মিসেস মল্লিক নিজেই বিধায়ক স্বামীর পোশাক ডিজাইন করেছেন, এমনকি নিজের পোশাকের পরিকল্পনাও শ্রীময়ী চট্টরাজ নিজেই করেছেন। বিয়ে কিংবা ঘরোয়া বৌভাতের মতো শাড়ি না পরে রিসেপশনের দিন লেহেঙ্গাকেই বেছে নিয়েছেন নবপরিণীতা অভিনেত্রী। রিসেপশনে সোনার গয়নাও পরেছেন তিনি। এদিকে স্পেশাল দিনে দুজনকে গিফট করেছেন প্ল্যাটিনামের আংটি। সূত্রের খবর, কাঞ্চন শ্রীময়ীর রিসেপশনের মেনুতেও ছিল রকমারি পদ। বাঙালি খাবারের পাশাপাশি মোগলাই পদও প্রাধান্য পেয়েছে তালিকায়। ছাদনাতলার ছবি, ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রিসেপশনের ক্ষেত্রেও যে চমক দিচ্ছেন টলিপাড়ার নতুন তারকা দম্পতি, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। প্রেম দিবস অর্থাৎ 14 ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। 2রা মার্চ পারিবারিক সদস্য বন্ধুদের উপস্থিতিতে 7 পাকে বাধা পড়েছেন তারা। সোমবার ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান হয়েছে, আর বুধবার 6 মার্চ রিসেপশন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউটাউনকে পরিষ্কার রাখতে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে 7ই মার্চ আয়োজিত হল ওয়াকাথন অ্যালং উইথ প্লগিং, যেখানে অংশগ্রহণ করেছিলেন নিউটাউনের বাসিন্দারা। নিউটাউনের হ্যাপি স্ট্রিট থেকে শুরু করে এই ওয়াকাথন শেষ হয়েছে বিশ্ব বাংলা গেটের কাছে। হাঁটা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি বা বজায় রাখার একটি দুর্দান্ত উপায়। প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটা কার্ডিওভাস্কুলার ফিটনেস বাড়াতে পারে, হাড় মজবুত করতে পারে, শরীরের অতিরিক্ত চর্বি কমাতে পারে, পেশি শক্তি এবং সহনশীলতা বাড়াতে পারে। এবার হাঁটার সাথে প্লগিং যুক্ত হলে কেমন হয়? এখন প্রশ্ন আসতেই পারে, কি এই প্লগিং? প্লগিং হলো দুটি শব্দের সংমিশ্রণ, জগিং এবং পিকআপের সুইডিশ শব্দ প্লোকা আপ, যা 2016 সালে এরিক আহলস্ট্রোম সুইডেনে শুরু করেছিলেন। প্লাগিং হলো একটি পরিবেশ বান্ধব ব্যায়াম, যার মাধ্যমে লোকেরা জগিং করার সময় বা দ্রুত হাঁটার সময় আবর্জনা তুলে নেয় এবং তাদের স্বাস্থ্যের যত্ন নেয়। এটি শুরু হয়েছিল আহলস্ট্রোমের পরে, যিনি সুইডেনে কাজ করার সময় প্রায়শই আবর্জনার সম্মুখীন হতেন। একই আবর্জনা কয়েক সপ্তাহ ধরে রাস্তায় পড়ে থাকবে। এটি তাকে তার যাতায়াতের সময় আবর্জনা তুলতে এবং এটি সঠিকভাবে নিষ্পত্তি করতে প্ররোচিত করেছিল। শীঘ্রই এটি একটি অভ্যেসে পরিণত হয়। অবশেষে তিনি তার প্রতিদিনের দৌড় এবং ব্যায়ামের রুটিনে আবর্জনা পরিষ্কার করার বিষয়টি অন্তর্ভুক্ত করেছিলেন। এভাবেই প্লাগিং শুরু হয়েছিল। তারপর থেকে আন্দোলনটি ফিটনেস এবং পরিবেশবিদদের দ্বারা সারা বিশ্বে গৃহীত এবং প্রয়োগ করা হয়েছে। গত কয়েক বছরে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা জুড়ে বেশ কয়েকটি গোষ্ঠী পপ আপ হয়েছে, যারা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য সমস্ত সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছেন। আহলস্ট্রোমের মতে নিয়মিত জগিং থেকে মাত্র 235 ক্যালোরির তুলনায় আধা ঘন্টা প্লগিং করলে গড়ে কমপক্ষে 288 ক্যালোরি বার্ন হবে। সত্য যে প্লগিং স্বাস্থ্য এবং পরিবেশ উভয় দিককেই সম্বোধন করে। মানুষ অনুভব করেন যে তারা পরিবর্তনের ইতিবাচক এজেন্ট এবং যে কেউ এটা করতে পারে। এটিকে আরও কিছুটা শারীরিকভাবে চ্যালেঞ্জিং করতে কেউ কেউ তাদের ট্র্যাশ ব্যাগগুলি পূরণ করার সাথে কয়েকটি অনুশীলনও করেন। নিউটাউনকে পরিষ্কার রাখতে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে 7ই মার্চ আয়োজিত হল ওয়াকাথন অ্যালং উইথ প্লগিং, যেখানে অংশগ্রহণ করেছিলেন নিউটাউনের বাসিন্দারা। নিউটাউনের হ্যাপি স্ট্রিট থেকে শুরু করে এই ওয়াকাথন শেষ হয় বিশ্ব বাংলা গেটের কাছে। সেখানেই সকলে রাস্তার আবর্জনা পরিষ্কার করার কাজে হাত লাগান বা প্লগিং করেন। নমস্কার, ওয়ার্ক ফর ক্লিনলিনেস অফ নিউটাউন এবং বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে যে আয়োজন করেছেন, এটা একটা ইউনিক ইনিশিয়েটিভ
এবং এত লোক সবাই মিলে চেষ্টা করছে নিউ টাউনকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রাখার। এই এফোর্টটা নিশ্চয়ই খুব ভালো এবং আমরাও অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, এনকেডি এর পক্ষ থেকে সিরিয়াসলি চেষ্টা করব যাতে যেখানে যেখানে যেটুকু অসুবিধা আছে এবং রেসিডেন্টদের যেটুকু ক্ষোভ আছে সেটুকু আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে সম্ভব সে কাজটাকে ঠিক করা, এবং পুলিশ আমাদের সঙ্গে সবসময় হেল্প করছে এবং আমরা একসঙ্গে এই কাজটা করব। নমস্কার। কনসেপ্ট বলতে আমাদের ক্লিনলিনেস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের পরিষ্কার থাকতে হয় আমরা যেখানে থাকি, তো সেটাই নিউ টাউন ইজ এ ক্লিন সিটি। উই জাস্ট ওয়ান্ট টু মেক ইট ক্লিনার, আরও বেশি পরিষ্কার রাখতে চাই, করতে চাই। উই ওয়ান্ট টু মেক ইট এ হ্যাবিট, যে হঠাৎ একদিন পরিষ্কার করলাম, নট দ্যাট, এটা মাঝে প্রত্যেক দিন করতে হবে। আর দিস ইজ আ পার্ট অফ আওয়ার কমিউনিটি পুলিশিং অফ নিউ টাউন পুলিশ স্টেশন অ্যাজ ওয়েল এজ বিধাননগর পুলিশ কমিশনারেট। সে কারণেই আমরা এটা অর্গানাইজ করছি। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে দ্য কমন পিপল অফ নিউ টাউন তারা কীভাবে জয়েন করছে অ্যান্ড এনজয় করছে। দ্যাটস ইট। গুড মর্নিং। আজকে আপনারা সবাই জানেন নিউ টাউন থানার তরফ থেকে আমাদের লার্নেড সিপি স্যারের নির্দেশ মতো বিধাননগর পুলিশ কমিশনারেট বিভিন্ন সারা বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকম কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে। সেটা নিউ টাউন তরফ থেকে একটা ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আমাদের সাথে আমাদের এনকেডিএ কর্ণধার স্যারও ছিলেন। থ্রু আউট পুরো সময়টাই উনি আমাদের সাথে ছিলেন এবং নিউ টাউনের তরফ থেকে, অধিবাসীদের তরফ থেকে আমরা এত ভালো সাড়া পেয়ে আমরা সকলেই অভিভূত। থ্যাংক ইউ। বিধাননগর পুলিশ সবসময় আপনাদের সাথে ছিল, থাকবে। আমাদের নতুন ওসি সাহেব এসছেন কল্লোল বাবু, ওনার ইনিশিয়েটিভে আমরা নিউ টাউনের সাধারণ মানুষই বলবো, কোনো ব্যানার থেকে নয়, একটা নতুন অ্যাক্টিভিটিস করছি। ওয়ান, ইন দ্য মর্নিং বিকজ উই আর ডুইং জগিং, অ্যালং উইথ জগিং উইল ডু প্লগিং। The first initiative to keep the new town clean in the sense ময়লা পড়ে থাকবে না এবং শরীরেও যাতে কোনো জার্ম না থাকে। We all wash out everything. That's a small initiative today. We'll do a lot of initiative in coming year. মেইন আজকে উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে, যত নিউ টাউনের বাসিন্দা আছে তাদেরকে একটা জায়গাতে নিয়ে আসা, তাদের সাথে তাদেরকে বলা যে নিউ টাউনকে ক্লিন রাখতে হবে। এটা বিধাননগর কমিশনারেটের একটা ইনিশিয়েটিভ। আমরা অ্যাজ এ রেসিডেন্ট আমরা সাপোর্ট করছি সবাই মিলে, যে আমরা এই জিনিসটা আমরা চাই যে আমাদের অ্যাজ এ নিউ টাউন আমরা সবাই চাই যে নিউ টাউন ভালো থাকুক, নিউ টাউন সুস্থ থাকুক, সেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো পুলিশের এই পার্টিকুলার ইনিশিয়েটিভটাকে আমরা স্বাগত জানাই। আর আমরা এত লোক এসছে সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে এতগুলো লোক জয়েন করেছে। আমার মনে হয় আরও লোক আসছে, আরও জয়েন করবে। মোর দেন 400 পিপল আর সাপোজ টু জয়েন। দেখা যাক কতগুলো লোক আসে। অ্যান্ড এইভাবেই নিউ টাউন ভালো থাকলে সব থেকে ভালো লাগে। এটাতে খুব ভালো লাগছে আমার, যাতে যে আমাদের এই পুরো নিউ টাউন শহরটা মানে ক্লিন হচ্ছে, এটার জন্যে, তাই জন্য আমাদের এটা আমার খুব ভালো লাগছে। এই জিনিসটা যে হচ্ছে মানে নিউ টাউন কমিশনার আন্ডারে যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে সবাইকে। সবাই মিলেমিশে এইটা রোজ 1 ঘন্টা অ্যাটলিস্ট করলে আমার শহরটা খুব ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আমি আজকে এই ইভেন্টে যোগদান দিয়েছি আমাদের বিধান পুলিশ কমিশনার আন্ডারে। এই যে আমাদের একটা ক্লিননেস আর একটা ওয়াকাথন একটা যে প্রোগ্রামটা হয়েছে, আমরা এখানে এসেছি। আমরা ওদের সঙ্গে আমরা একসঙ্গে মিশে আমরা একজুট হয়েছি। আমরা সকালে একটা যে মর্নিং ওয়াক যেটা করি, মানে হেলথ ইজ ওয়েলথ যেটাকে বলে, আমাদের যদি হেলথ যদি না থাকে আমরা কিছুই করতে পারবো না। হেলথ সঙ্গে সঙ্গে আমরা ক্লিননেস বি চাই। ওই ক্লিননেস ইভেন্টে হেলথ আর ক্লিননেস জন্য আমাদের বিধাননগর পুলিশ কমিশনার আন্ডারে আমার এই উদ্যোগটা হয়েছে। নিউ টাউনকে আরো সুন্দর এবং পরিষ্কার করতে বিধাননগর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। রিগের রিপোর্ট, হাই নিউজ কলকাতা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।